আবার স্বাগত একশো বিজনেস সঙ্গে আছি আব্দুর রহমান রণ। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল বাণিজ্যিক কার্যক্রম শুরু না হলেও ঋণের কিস্তি পরিশোধের সময় চলে এসেছে। চলতি বছরে জাপানকে 2 কিস্তিতে দিতে হবে 2,200 কোটি টাকা। এছাড়া এখন পর্যন্ত টার্মিনাল পরিচালনার চুক্তি হয়নি জাপানি কনসোর্টিয়ামের সঙ্গেও। এমন বাস্তবতায় আসছে বিজয় দিবস অর্থাৎ 16ই ডিসেম্বর থার্ড টার্মিনাল খুলে দেওয়ার কথা বলছে সরকার। ইমন চৌধুরীর রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন নীলাদ্রি ফারহানা। বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বার্ষিক যাত্রী সেবা দেওয়ার সক্ষমতা প্রায় 80 লাখ। বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল চালু হলে তা 1 লাফে বেড়ে 1,80,00,000-এ পৌঁছাবে। থার্ড টার্মিনালের নির্মাণ কাজ প্রায় শেষ, তবে শুরু হয়নি বাণিজ্যিক কার্যক্রম। এরই মধ্যে ঘনিয়ে এসেছে ঋণের কিস্তি পরিশোধের সময়। চলতি বছরই জাপানকে 2 কিস্তিতে দিতে হবে 2,200 কোটি টাকা, আর এই প্রকল্পে জাপানের ঋণ 16,000 কোটি টাকা। বেসামরিক বিমান মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয় জানায়, অন্তর্বর্তী সরকার সরে আসে জাপানের সঙ্গে চুক্তি করা থেকে, তবে শিগগিরই দেশটির সঙ্গে চুক্তি করা হবে। সে ধারাবাহিকতায় চলতি বছরের 16ই ডিসেম্বর চালু হতে পারে এই টার্মিনাল। আমরা বলেছি যে আমরা সবগুলো আস্তে আস্তে করবো, একসাথে তো সব করা যাবে না, প্রয়োজনের ভিত্তিতে যেটা আগে দরকার আমরা সেভাবে আগাবো। আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্ট চুক্তি বাতিল করেছিল এবং সেই চুক্তিটাকে রিভাইভ করা হয়েছে আমাদের গভর্নমেন্ট আসার পরে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত বাণিজ্যিক কার্যক্রম শুরু করে রাজস্ব আয় নিশ্চিত করতে না পারলে প্রায় 22,000 কোটি টাকার এই মেগা প্রকল্পটি শেষ পর্যন্ত রাষ্ট্রের কাঁধে বিশাল এক আর্থিক বোঝা হয়ে দাঁড়াবে। সিগনেচার হলে গভর্নমেন্ট আশাবাদ করতেছে ডিসেম্বরে চালু হবে। ঋণটা হচ্ছে প্রায় 2200 কোটি টাকা। 2টা ইনস্টলমেন্ট মানে আমরা 1100 কোটি করে দিই। একটা লায়াবিলিটিস থেকে যাবে, এটা আমাদের উপরে একটা ঝুঁকি থেকে যাচ্ছে। চুক্তি অনুযায়ী থার্ড টার্মিনালের বন্দর উন্নয়ন ফি, লাউঞ্জ, কার্গো হ্যান্ডেলিং এবং কার পার্কিংয়ের ভাড়া থেকে রাজস্ব আয়ের দায়িত্ব থাকবে জাপানি কনসোর্টিয়ামের হাতে। এসব খাত থেকে অর্জিত রাজস্বের 73% পাবে জাপানি কনসোর্টিয়াম এবং 27% বাংলাদেশ। নীলাদ্রি ফারহানা, 21 টেলিভিশন। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। মোট রিজার্ভ কমে দাঁড়িয়েছে 36.51 বিলিয়ন ডলারে, আর ব্যবহারযোগ্য প্রকৃত রিজার্ভ কমে হয়েছে 27.93 বিলিয়ন ডলার। মোট রিজার্ভ থেকে সব ধরনের দায় দেনা বাদ দেওয়ার পর প্রকৃত রিজার্ভের হিসাব করা হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মে থেকে জুন মাসে 1.48 বিলিয়ন ডলার আকু বিল পরিশোধ করা হয়েছে। এরপর বাংলাদেশ ব্যাংকের গ্রস রিজার্ভের পরিমাণ কমে দাঁড়িয়েছে 36.51 বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 31.87 বিলিয়ন ডলারে। আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আঞ্চলিক লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার 9টি দেশের মধ্যে যেসব আমদানি রপ্তানি হয় তার মূল্য 2 মাস পর পর নিষ্পত্তি করা হয়। আকুর সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ। সালে বাংলাদেশে নিট FDI বা সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে 178 কোটি ডলার, যা আগের বছরের চেয়ে 44% বেশি। 2024 সালে 123 কোটি ডলারের FDI এসেছিল এবং তার আগের বছরের চেয়ে 8% কম ছিল। গত বছর শেষে বাংলাদেশে FDI স্থিতি দাঁড়িয়েছে 1,963 কোটি ডলার। 2024 সাল শেষে যা ছিল 1,786 কোটি ডলার। এছাড়া 2025 সালে বিশ্বজুড়ে FDI 6% বেড়ে 1.6 ট্রিলিয়ন ডলারে পৌঁছালেও বিনিয়োগের 80%ই 20টি শীর্ষ ধনী দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে। এমন তথ্য উঠে এসেছে বিনিয়োগ নিয়ে জাতিসংঘের আংটাডের 2026-এর প্রতিবেদনে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট।
2026 সালের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন অনুযায়ী 2025 সালের বিশ্বজুড়ে যুদ্ধের দামামার মাঝেই দেশে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই 6% বৃদ্ধি পেয়ে $1.6 ট্রিলিয়ন পৌঁছেছে। টানা 2 বছর মন্দা কাটিয়ে এমন বৈশ্বিক বিনিয়োগ ইতিবাচক বলা হলেও এই অর্থনৈতিক পুনরুত্থানকে বলা হয়েছে খুবই সীমিত, ভঙ্গুর এবং অসম। বৈশ্বিক বিনিয়োগে উন্নত ও উন্নয়নশীল দেশের ব্যবধান আকাশ পাতাল। উন্নত দেশগুলো বিদেশি বিনিয়োগের 11% পেলেও উন্নয়নশীল দেশে বৃদ্ধির হার ছিল মাত্র 2%। নির্দিষ্ট দেশে পুঞ্জীভূত হচ্ছে এফডিআই। শীর্ষ 20টি দেশই মোট বৈশ্বিক বিনিয়োগের 80% বেশি নিজেদের দিকে টেনে নিয়েছে। সবচেয়ে কম বিদেশি বিনিয়োগ গেছে আফ্রিকায়। যখন বিশ্বজুড়ে ডেটা সেন্টার এআই প্রযুক্তিতে বিনিয়োগকারীরা ঝুঁকছেন, তখন স্বল্পোন্নত দেশগুলো প্রযুক্তি খাতের মতো কৌশলগত খাতে বিনিয়োগ টানতে পারছে না। খাতভিত্তিক বিনিয়োগ তথ্য বলছে ডাটা সেন্টার, সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন এবং পরিবেশ বান্ধব জ্বালানি প্রযুক্তির মতো উচ্চ প্রযুক্তি ও মূলধন খাতে বিনিয়োগ সবচেয়ে বেশি হয়েছে। 2025 সালে শুধুমাত্র ডাটা সেন্টার খাতেই রেকর্ড $235 বিলিয়ন বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। আর শীর্ষ 5 গন্তব্যের মধ্যে সবার উপরে ট্রাম্পের আমেরিকা, এরপর সিঙ্গাপুর, হংকং, চীন ও ব্রাজিল। দক্ষিণ এশিয়ার অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে এই অঞ্চলে অন্য দেশের তুলনায় বিদেশি বিনিয়োগ বৃদ্ধির গতি কিছুটা ধীর। আর এই অঞ্চলে দেশ হিসেবে বিনিয়োগের আকর্ষণে শীর্ষ ভারত। এরপর অবস্থান করছে পাকিস্তান। বাংলাদেশ পেয়েছে মাত্র $1.78 বিলিয়ন সরাসরি বিদেশি বিনিয়োগ। অর্থনৈতিক জোনগুলো কিন্তু মরুভূমির মতন পড়ে আছে, সেখানে বিদেশি বিনিয়োগ পাওয়া যাচ্ছে না। এর কারণ হচ্ছে বহুবিধ। বাংলাদেশ বিশ্বের ভিতরে অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বারবার সমালোচিত হয়। বাংলাদেশে নীতিগত সমস্যা রয়েছে, বাংলাদেশে রাজনৈতিক সমস্যা রয়েছে। 2025 সালের শেষে বাংলাদেশে মোট পুঞ্জীভূত বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে $19.63 বিলিয়ন। বিপরীতে বাংলাদেশ থেকে বিদেশি বিনিয়োগের পরিমাণ 72.6% বৃদ্ধি পেয়ে $25 মিলিয়ন পৌঁছেছে, যা 2024 সালে ছিল $15 মিলিয়ন। অনেক দেশ ভালো বিনিয়োগ পাচ্ছে আঞ্চলিক বাণিজ্য চুক্তি সহযোগিতার কারণে। আসিয়ানভুক্ত দেশগুলোতে সার্বিকভাবে 10% সরাসরি বিদেশি বিনিয়োগ বেড়েছে। আংটাডের প্রতিবেদন অনুযায়ী অর্থনৈতিক নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন দেশের জাতীয় নীতিমালায় ছিল অভ্যন্তরীণ শিল্পকে রক্ষা আর বিদেশি বিনিয়োগের উপর নিয়ন্ত্রণের ছাপ। বিশ্বজুড়েই কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার উচ্চ থাকা এবং চলমান ভূ রাজনৈতিক সংঘাতের কারণে মূলধন বা অর্থায়নের ব্যয় অনেক বেড়ে গেছে। লাল ফিতার দৌরত্ব কমাতে হবে, আমলাতান্ত্রিক জটিলতা কমাতে হবে, বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য জ্বালানি নিরাপত্তা বাড়াতে হবে, গ্যাস সংকট কমাতে হবে। এদিকে 2026 সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি 2.6% সীমিত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। চীনকে বাদ দিলে অন্যান্য উন্নয়নশীল অর্থনীতির প্রবৃদ্ধির হার কমে 4.2% নামতে পারে। যুক্তরাষ্ট্রের মতো বড় অর্থনীতির প্রবৃদ্ধিও 2025 সালে 1.8% থেকে কমে 2026 সালে এসে 1.5% নেমে আসার ইঙ্গিত দেওয়া হয়েছে আংটাডের প্রতিবেদনে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। হঠাৎ ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। সেপ্টেম্বর 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $75.86, যেটা আগের দিনের চাইতে প্রতি ব্যারেলে $1.70 বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য পরিস্থিতি। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,125, যেটা আগের দিনের চাইতে $19.21 বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $60.78, যেটা আগের দিনের চাইতে $16.80 বেশি। 22 ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 19,315 টাকায়, আর একই মানে প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 420 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে সেপ্টেম্বর 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 622.7%, এর আগের দিনের চাইতে 4.2% বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 80.27 যেটা আগের দিনের চাইতে 1.02 সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। অক্টোবর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 15.21 সেন্ট, আগের দিনের চাইতে 0.07 সেন্ট বেশি।
বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2026 সর্বোচ্চ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 68.08 সেন্ট, এর আগের দিনের চাইতে 0.81 সেন্ট বেশি। এবার টাকার সঙ্গে প্রধান সব আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 75 পয়সা, বিক্রি করছে 123 টাকা 75 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয়মূল্য 162 টাকা 44 পয়সা, বিক্রি হচ্ছে 169 টাকা 78 পয়সায়। ইউরোর ক্রয়মূল্য 139 টাকা 70 পয়সা, বিক্রি হচ্ছে 146 টাকা 2 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 72 পয়সায়, বিক্রি হচ্ছে 81 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 86 টাকা 4 পয়সা, বিক্রি করছে 89 টাকা 1 পয়সায়। ভারতীয় রুপির ক্রয়মূল্য 1 টাকা 22 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 38 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয়মূল্য 32 টাকা 59 পয়সা, বিক্রি হচ্ছে 33 টাকা 35 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 94 পয়সা, বিক্রি হচ্ছে 30 টাকা 84 পয়সায়। দর্শক, এর সঙ্গে শেষ করছি আজকে 21 বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21 বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, সঙ্গেই থাকুন।